শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বুকমার্ক বাই মৌরিতে। আজকে যে গল্পটি পড়ব সেটি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর একটি ছোট গল্প। প্রফেসর শঙ্কু একজন বৈজ্ঞানিক এবং আবিষ্কারক। তার গল্পগুলি তার জবানবন্দিতে ডায়েরি আকারে লেখা হয়েছে। প্রফেসর শঙ্কু থাকেন গিরিডি শহরে। এই সিরিজের প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি সর্বপ্রথম প্রকাশিত হয় 1961 সালে সন্দেশ পত্রিকায়। আজকে আমি যে গল্পটি পড়ব সেটা নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্রহ থেকে। প্রথমেই পড়ছি গল্পের ভূমিকা। প্রফেসর শঙ্কু কে? তিনি এখন কোথায়? এতটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলেন যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। প্রফেসর শঙ্কুর প্রতিটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। কাহিনীগুলো কি সত্য না মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার করবে পাঠকরা নিজেই। তাহলে শুরু করছি আজকের গল্প প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। আশা করছি সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। 7 জুন। বেশ কিছুদিন থেকেই আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না। আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আমার বেশ উৎফুল্ল বোধ করছি। আগে মেজাজ খারাপ হওয়ার কারণটা বলি। প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সাথে দেখা করতে এসেছিলেন। ভদ্রলোক যাবেন হাজারিবাগ। আমার নাম শুনে আমার বইটই পড়ে এসেছিলেন আমার সাথে আলাপ করতে এবং আমার লাইব্রেরিটা দেখতে। এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয়। প্রায় সব দেশের বৈজ্ঞানিকেরাই ভারতবর্ষে এলে একবার আমার লাইব্রেরিটা ঘুরে দেখে যান। এক নরওয়েজীয় প্রাণতত্ত্ববিদ তো প্রায় 1 মাস কাটিয়ে গিয়েছিলেন আমার এখানে। কিন্তু এ লোকটা যেন একটু অন্যরকম। এর হাবভাব যেন কেমন কেমন। বড্ড বেশি খুঁটিনাটি প্রশ্ন এবং চাহনিতে কেমন একটা চঞ্চল ও তীব্র ভাব। যেন দৃষ্টি দিয়েই আমার গবেষণার সব কিছু রহস্য আয়ত্ত করে ফেলবেন। মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেষারেষি থাকতে বাধ্য। আমি যে তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি, তা কেউ এক প্রশ্নের জবাবেই সব জেনে ফেলবে, সেটা আশা করাটা বোধহয় অন্যায়। অথচ ভদ্রলোকের যেন সেরকমই একটা মতলব। আমার চেহারা দেখে আমাকে বোধহয় নিরীহ গোবেচারা বলেই মনে হয়। না হলে সরাসরি এসব প্রশ্ন করার সাহস হয় কি করে? আর প্রশ্ন করলেও তার জবাব পাবার আশা করে কি করে? আমি আবার সেই সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলাম। সে ওষুধটা খেলে যে কোনো প্রাণী আশ্চর্য হয়ে যাবে। ওষুধে পুরো কাজ তখনও দিচ্ছিল না। যে গিনিপিগটার ওপর পরীক্ষা চালাচ্ছিলাম সেটা ওষুধ খাওয়ার পর ঠিক 17 সেকেন্ডের জন্য একটা স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল, কিন্তু পুরোপুরি অদৃশ্য হচ্ছিল না। কোনো উপাদানে একটু গন্ডগোল ছিল এবং সে কারণেই আমার মনটা উদ্বিগ্ন ছিল। আর সেই সময় এলেন তরফদার মশাই। তার প্রশ্নবাণের ঠেলা সামলাতে সেদিন আমার রীতিমতো বেগ পেতে হয়েছিল। আর সে কি বেয়ারা রকমের কৌতূহল! আর ওষুধপত্রের বোতল হাতে নিয়ে ছিপি খুলে শুকে না দেখা অবধি তার যেন শান্তি নেই। তবে একটা জিনিস টের পেয়ে বেশ মজা লাগছিল। আমার নিজের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদার চিনি উঠতে পারছিলেন না। অর্থাৎ সেগুলো কি কি জিনিস মিশিয়ে যে তৈরি করেছি তা তিনি মোটেও আন্দাজ করতে পারছিলেন না। আমি অবশ্য আমার খাতাগুলো তাকে ঘাটতে দিইনি। অর্থাৎ
তার মধ্যে অদৃশ্য হবার ওষুধের ফর্মুলা এবং সেই সম্পর্কে আমার গবেষণার যাবতীয় নোট ছিল। সেই খাতাটা আমি সবসময় চোখে চোখে রাখছিলাম। কথা বলতে বলতে হঠাৎ একটা রেজিস্ট্রারির চিঠি এসে পড়াতে এবং আমার চাকর প্রহ্লাদ বাড়িতে না থাকায় আমাকে 2 মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল। ফিরে এসে দেখি তরফদার খাতাটা খুলে আমার লেখা গোগ্রাসে গিলছে। তার হাবভাবে একটা অস্বাভাবিক উত্তেজনা। আমি তার হাত থেকে খাতাটা ছিনিয়ে নেবার অভদ্রতাটা করতে পারলাম না, কিন্তু তার পরিবর্তে বাধ্য হয়েই একটা মিথ্যের আশ্রয় আমাকে নিতে হলো। বললাম, দেখুন, আমি এইমাত্র একটা চিঠি পেয়েছি। তাতে একটা বড় দুঃসংবাদ আছে। আপনি যদি কিছু মনে না করেন, আজ আর আপনার সাথে কথা বলতে পারছি না। এরপরে আরও 2 দিন এসেছিলেন প্রফেসর তরফদার, কিন্তু আমার লাইব্রেরিতে তার প্রবেশ করা হয়নি। কারণ তিনি এসেছেন জেনেই আমি লাইব্রেরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছি। ফলে 2 বারই ভদ্রলোক চা খেয়ে 5 মিনিট উসখুস করে আজে বাজে বকে বিদায় গ্রহণ করেছেন। তারপর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন জানি না। এই কদিন আগে বুধবার তার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। এই চিঠির মর্ম আমার মোটেও ভালো লাগেনি। তরফদার আমার গবেষণা সম্পর্কে একটা চাপা বিদ্রূপের সুরে লিখেছেন যে তিনি আমার কাজে মোটেই ইমপ্রেসড হননি এবং তিনি নিজেই একটা অদৃশ্য হবার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন এবং আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি। অল্প দিনের মধ্যেই তিনি আবিষ্কারের কথা প্রচার করে আমাকে টেক্কা দিবেন। আমি চিঠিটা পড়ে প্রথমে হেসেই উড়িয়ে দিচ্ছিলাম। তারপর হঠাৎ একটা খটকা লাগলো। যে 2 মিনিট তরফদার আমার খাতা খুলে দেখার সুযোগ পেয়েছিলেন, তার মধ্যে তিনি কি আমার ফর্মুলা সব কণ্ঠস্থ করে ফেলেছেন নাকি? এবং সেটার ভিত্তিতেই কি তিনি নিজে কাজ করে খোদার উপর খোদাকারি করতে চলেছেন? না, অসম্ভব। তরফদারের এমন ক্ষমতা আছে বলে আমার আদৌ বিশ্বাস হয় না। বরং তাকে আমার মোটামুটি সাধারণ স্তরের বৈজ্ঞানিকই মনে হয়েছে। তবুও চিঠিটা পড়ে আমার মেজাজটা কেন জানি তেতো হয়ে গিয়েছিল। এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল এবং সেটা ঘটেছে আজ সকালে। ভোর 6:30টার দিকে উশ্রির ধারে বেরিয়ে এসে অভ্যাস মতো আমার বাগানের ফুল গাছগুলো দেখতে গিয়েছি। এমন সময় পূব দিকের দেয়ালের ধারে গোলঞ্চ গাছটার দিকে চাইতেই দেখি গাছটার একটা ডালে চোখ ঝলসানো রঙের খেলা। কাছে গিয়ে দেখি এক অতিকায় আশ্চর্য সুন্দর ম্যাকাও পাখি গাছটার একটা ডালে বসে আমার দিকে চেয়ে আছে। ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি, কিন্তু আয়তনে কাকাতুয়ার চেয়ে প্রায় 4 গুণ বড়। এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা। এত রঙের বাহার পৃথিবীতে আর কোনো পাখির আছে বলে মনে হয় না। দেখলে মনে হয় প্রকৃতি যেন রংধনুর 7টি রং নিয়ে খেলা করতে করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আঁচড় কেটেছে। এ পাখি ঘরে থাকলে ঘর আলো হয়ে যাবে। কিন্তু আমার বাগানে ও এলো কি করে? আর গাছ থেকে উড়ে এসে আমার কাঁধে বসবে কেন এ পাখি? যাই হোক, ইনি আমার পোষা না হলেও আমার কাছে থাকতে এর কোনো আপত্তি হবে বলে মনে হয় না। আমি ম্যাকাওটিকে কাঁধে নিয়ে ঘরের ভিতর চলে এলাম। তারপর আমার ল্যাবরেটরিতেই সেটাকে রাখবার ব্যবস্থা করলাম। ল্যাবরেটরিতেই আমার অধিকাংশ সময় কাটে। পাখিটিকে চোখে চোখে রাখার সুবিধা হবে। একবার মনে হয়েছিল যে আমার ওষুধপত্রের উৎকট গন্ধে হয়তো ওর আপত্তি হবে, কিন্তু সে টু শব্দটি করল না। আমার বেড়াল নিউটন 2-1 বার ফোঁস ফ্যাস করছিল, কিন্তু পাখির দিক থেকে কোনো রকম বিরক্তি বা শত্রুতার লক্ষণ না দেখে সে চুপ হয়ে গেল। কিছুদিন পরে হয়তো দেখব দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়েছে। সকালে 2টো ক্রিম ক্র্যাকার বিস্কুট খেয়েছে পাখিটা। তারপর তার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেছি। প্রহ্লাদ প্রথমে যেন হকচকে গিয়েছিল, তারপর সেও পাখিটাকে মেনে নিয়েছে। আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যে প্রহ্লাদ পাখিটাকে আমার মতো ভালোবেসে ফেলবে।
আজ ল্যাবরেটরিতে কাজ করতে করতে অনেকবার পাখিটার দিকে চোখ পড়ে গেছে। প্রতিবারই দেখেছি সে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। কার পাখি, কোত্থেকে এলো কে জানে। 19শে জুন। আজ একটা অদ্ভুত ঘটনা। গিনিপিগের খাঁচা থেকে টেবিলে এনে ওষুধের বোতলটি হাত থেকে নামিয়ে রাখছি। এমন সময় হেরে গেলায় কর্কশ শব্দ এলো, কি করছ? আমি চমকে এদিক ওদিক চেয়ে ম্যাকাওটার দিকে চাইতেই সেটার ঠোঁটটা নড়ে উঠল। কি করছ, কি করছ? আমি তো অবাক, এ যে কথা বলে। শুধু কথা নয়, এমন স্পষ্ট কথা আমি পাখির মুখে কখনো শুনিনি। আমি কিছুক্ষণ ফ্যাল করে পাখিটার দিকে তাকিয়ে রইলাম। তারপর পাখির মুখ থেকে একটা শব্দ বেরোলো, যেটা খ্যাক খ্যাক হাসি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার হাতের বোতলটা হাতেই রয়ে গেল। তারপর দেখি ম্যাকাওটার ঠোঁট আবার নড়ছে। ওটা কি, ওটা কি, ওটা কি? এরবার আবার হাসির পালা। ম্যাকাওটা জানতে চায় বোতলে কি আছে। আমার হাসি শুনে ম্যাকাও মশাই যেন একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর গলার স্বরটিকে আরেকটু কর্কশ করে কথা এলো, হাসির কি, হাসির কি, হাসির কি? না, একে সিরিয়াসলি না নিলে বোধহয় ইনি অসন্তুষ্ট হবেন। আমি গলা খাঁকড়ে নিয়ে বললাম, এতে একটা ওষুধ আছে, সেটা যে খাবে সে অদৃশ্য হয়ে যাবে। বটে বটে? হ্যাঁ, এখন খেলে 5 ঘন্টার জন্য অদৃশ্য। অনুপাতে তফাৎ করলে সময় বাড়ানো কমানো যেতে পারে। ম্যাকাওটা কিছুক্ষণ চুপ করে একটা শব্দ করল। সেটা ঠিক মানুষের গম্ভীর গলায় বলার মতো শোনালো। তারপর আবার প্রশ্ন এলো, কি ওষুধ, কি ওষুধ? আমি কোনো মতে হাসি চেপে বললাম, এখনো নাম দিইনি। কি কি মিশিয়েছি তৈরি করতে সেটা বলতে পারি। এক্সট্র্যাক্ট অফ গর্গনাস, প্যারানিয়াম, পোটেন্টেড, সোডিয়াম বাইকার্বনেট, বাবুইয়ের ডিম, গাদালের রস আর টিনচার আয়োডিন। ম্যাকাও এবার চুপ। দেখলাম সে এক দৃষ্টিতে ল্যাবরেটরির মেঝের দিকে চেয়ে আছে। আমি এবার বললাম, তুমি এমন আশ্চর্য কথা শিখলে কি করে? ম্যাকাও নির্বাক। আমি আবার বললাম, কি করে শিখলে? এবার মনে হলো ম্যাকাওর ঠোঁটটা নড়ে উঠল, কিন্তু কথা বেরোলো না। পড়ে পাওয়ায় বিচিত্র পাখি যে আবার কথা বলতে পারবে এ তো ভাবাই যায়নি। এটা এক্কেবারে ফাউ। 22শে জুন। আজ এই আধা ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ল্যাবরেটরির দিকে যাচ্ছি, ঘরটায় তালা দেব বলে। এমন সময় দরজার মুখটাতে আসতেই একটা বিড়বিড় করে কথা বলার শব্দ পেলাম। এটা ম্যাকাওয়েরই কথা, কিন্তু আস্তে আস্তে চাপা গলায় কথা বলছে যেন। আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাততেই কথাটা স্পষ্ট হয়ে এলো। এক্সট্র্যাক্ট অফ গর্গনাস, প্যারানিয়াম, পোটেন্টেড, সোডিয়াম বাইকার্বনেট, বাবুইয়ের ডিম, গদালের রস, টিনচার আয়োডিন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার এই নামের আবৃত্তি শুনে তারপর গলা খাঁকড়ে ল্যাবরেটরিতে ঢুকে বললাম, গুড নাইট। ম্যাকাও তার আবৃত্তি থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে বলে উঠল, বুয়েনা নোচে, অর্থাৎ গুড নাইটের স্প্যানিশ অনুবাদ। এর আদি বাসস্থান যে সত্যিই দক্ষিণ আমেরিকা সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ল্যাবরেটরিতে যখন তালা লাগাচ্ছি তখন শুনতে পেলাম
আবার আবৃত্তি শুরু করেছে। আমি আশ্চর্য পাখির বাকশক্তি আর স্মরণশক্তির কথা ভাবতে ভাবতে উপরে চলে এলাম। 24শে জুন। আজ বড় দুঃখের দিন। আমার প্রিয় ম্যাকাও পাখিটা উধাও হয়েছে। উধাও মানে অদৃশ্য নয়, অর্থাৎ আমি তার উপর কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করিনি। সে সত্যি সত্যি কোথায় যেন চলে গেছে। এটা তার হঠাৎ আবির্ভাবের মতোই রহস্যজনক। সকালে ল্যাবরেটরির দরজা খুলে দেখি উত্তর দিকের জানালার পাশে রাখা লোহার দ্বারটা খালি। পাখিটার উপর আমার এতই বিশ্বাস ছিল যে তাকে চেন দিয়ে বেঁধেও রাখেনি। আমার স্পষ্ট মনে আছে যে জানালাটা আমি নিজের হাতে চিটকিনি লাগিয়েছিলাম। এখন দেখি জানালাটা খোলা। গরদের ফাঁক দিয়ে কসরত করে বেরিয়ে যাওয়া পাখিটার পক্ষে অসম্ভব নয়। কিন্তু ছিটকিনি খুলল কে? তাহলে কি ম্যাকাও বাবাজি তার বিরাট ঠোঁট দিয়ে নিজেই এ কর্ম করেছেন? কিন্তু এত পোষা পাখি, খাদ্য বা যত্নের অভাব নেই, সে পাখি পালাবে কেন? আমার মনটা খারাপ হয়ে গেল। একটা টকটকে লাল পালক পড়েছিল জানালার কাছের মেঝেতে। আমি সেটাকে যত্ন করে তুলে এনে রেখে দিলাম। তারপরে লাইব্রেরি বন্ধ করে দোতলায় এসে চুপ করে শোবার ঘরে জানালার ধারে আমার বেতের চেয়ারটায় বসে রইলাম। বিকেলে আমার প্রতিবেশী অবিনাশবাবু এসেছিলেন। চা খেতে খেতে এমন বকবক শুরু করলেন যে একবার ইচ্ছা হলো আরেক পেয়ালা চা অফার করে তার সাথে একটু নতুন ওষুধ মিশিয়ে তাকে একটু শিক্ষা দিই। কিন্তু সেটার আর প্রয়োজন হলো না। ভদ্রলোক যেন আমার মেজাজের কথা অনুমান করে নিজেই বিদায় নিয়ে চলে গেলেন। শুধু পাখির রহস্যের সমাধান হলো না বলে নয়, পাখিটার উপর সত্যিই মায়া পড়েছিল। তাই আমার এই মনের অবস্থা। কাল থেকে আবার ওষুধটা নিয়ে পড়তে হবে। আমি জানি একমাত্র কাজই আমার এই বন্ধু বিচ্ছেদের দুঃখ ভুলতে সাহায্য করবে। 21শে জুলাই। আজকের ঘটনা যেমনই রোমাঞ্চকর তেমনই অবিশ্বাস্য। কজন বৈজ্ঞানিকের জীবনে এমন চিত্তাকর্ষক ঘটনা ঘটেছে জানতে ইচ্ছা করে। কদিন থেকেই বৃষ্টি হবার ফলে একটু ঠান্ডা পড়েছিল। উশ্রির ধারে সকালটায় বেশ আরাম বোধ করছিলাম। তাই বোধহয় বেড়ানোর মাত্রাটা আজ একটু বেশি হয়ে গিয়েছিল। বাড়ি যখন ফিরছি তখন প্রায় 7টা বাজে। প্রহ্লাদের তখনও বাজার থেকে ফেরার কথা নয়। তাই বাড়ির কাছাকাছি এসে সদর দরজাটা খোলা দেখে মনে কেমন জানি খটকা লাগলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বুঝতে পারলাম যে তালাটা স্বাভাবিকভাবে খোলা হয়নি। কোনো বৈজ্ঞানিক উপায়ে উত্তাপের সাহায্যে গলিয়ে সেটাকে খোলা হয়েছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে প্রথমেই চোখে পড়ল নিউটনকে। সে বৈঠকখানায় এক কোণে সজারুর মতো লোম খাড়া করে দাঁড়িয়ে আছে। নিউটনের এমন সন্ত্রস্ত ভাব আমি আর কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। আবার একটা শব্দ শুনলাম আমার ল্যাবরেটরির দিক থেকে। কে যেন আমার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে ল্যাবরেটরিতে ঢুকেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। আমার ফ্লাক্স, রিটর্ট, টেস্ট টিউব ইত্যাদি গবেষণার যাবতীয় সরঞ্জাম চারদিকে ছড়ানো। আলমারি খোলা, বইপত্র সব ধুলোয় লুটোপুটি। ওষুধের বোতল খোলা অবস্থায় টেবিলে পড়ে তার থেকে ওষুধ বেরিয়ে টেবিলের গা বেয়ে চুয়ে চুয়ে টপ টপ করে মাটিতে পড়ছে। পর মুহূর্তেই আরেকটা দৃশ্য চোখে পড়ল। আমার একগোছা নোটসের খাতা শূন্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ জানালার দিকে উড়ে গেল। জানালার শিকগুলোকে দেখি গলিয়ে খুলে ফেলা হয়েছে। আমি কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তারপর সংবিত ফিরে পেয়ে এক লাফে আমার জিনিসপত্র ডিঙিয়ে জানালার কাছে গিয়ে আমার খাতাগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর এক বিচিত্র যুদ্ধ। কোনো এক অদৃশ্য ডাকাতের সাথে চলল আমার ধস্তাধস্তি। লোকটা তেমন জোয়ান নয়। সে অদৃশ্য হতে তার সাথে বুঝতে আমার বেশ বেগ পেতে হলো। কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। এই খাতাগুলোই আমার প্রাণ। এতে রয়েছে আমার 40 বছরের বৈজ্ঞানিক জীবনের সমস্ত ফলাফল।
মরিয়া হয়ে শরীরের সমস্ত বল প্রয়োগ করে বেপরোয়া কিল ঘুষি লাথি মেরে খাতাগুলো উদ্ধার করার পর মুহূর্তে লোকটা জানালা টপকে বাইরের বাগানে গিয়ে পড়ল। আমি কোনো মতে জানালার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখি বাগানের ঘাসের উপর দিয়ে একটি পায়ের ছাপ পাঁচিলের দিকে এগিয়ে চলেছে। তারপর কানে এলো এক পরিচিত পাখির কর্কশ কণ্ঠস্বর আর ডানার ঝাপটানি। পূর্ব দিকের পাঁচিল বেয়ে উঠে তখন লোকটা পালাবার চেষ্টা করছে, কারণ পাঁচিলের গায়ের ফাটল থেকে যে অশ্বত্থের চারা বেরিয়েছিল সেটা চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর সেই সময় শুনলাম একজন মানুষের গলার আর্তনাদ। এ গলা আমার চেনা গলা। এ গলা প্রফেসর গজানন তরফদারের। অদৃশ্য ম্যাকাও অদৃশ্য প্রফেসরকে আক্রমণ করেছে। পাঁচিলের গা বেয়ে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে। তারপর একটা শব্দ হলো, ধুপ। প্রফেসর তরফদার পাঁচিল টপকে ওপাশে জমিতে পড়েছেন। তারপর সবশেষে পলায়মান পায়ের শব্দ। আমি জানালার পাশের চেয়ারটায় ক্লান্তভাবে বসে পড়লাম। বুকে হাত দিয়ে বুঝলাম হৃদস্পন্দন রীতিমতো বেড়ে গেছে। এইবারে হঠাৎ একটা ঠং শব্দ শুনে মাথা তুলে দেখি ম্যাকাওয়ের দাঁতটা ঈষৎ কম্পমান। বাবাজি ফিরে এসেছেন। বুয়েনা দিয়া, বুয়েনা দিয়া। আমি ইংরেজিতে উত্তর দিলাম, গুড মর্নিং। ব্যাপার কি? ফিরেছি, ফিরেছি। সে তো দেখতেই পাচ্ছি। থুরি, শুনতে পাচ্ছি। চোর, 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 চোর। কে? তরফদার। তাকে তুমি চিনলে কি করে? ম্যাকাও যা বলল তাতে এক আশ্চর্য কাহিনী প্রকাশ পেল। তরফদার গিয়েছিল ব্রাজিলে কয়েক বছর আগে। সেখানে এক সার্কাস থেকে এই পাখিটি তিনি নিয়ে আসেন, তাও চুরি করে। 17টা বিদেশি ভাষা জানা, অলৌকিক স্মৃতি সম্পন্ন এই ম্যাকাওটি নিয়ে ওই সার্কাসে খেলা দেখাতো এক বাজিকর। কাজেই তার বুদ্ধি ও বাকশক্তির ব্যাপারে তরফদারের কোনো কৃতিত্ব নেই, যদিও ম্যাকাও বাংলা শিখেছে তরফদারের কাছে। তরফদার পাখিটিকে আমার গোলঞ্চ গাছের ডালে রেখে যান, যাতে সে আমার সাথে থেকে আমার ফর্মুলা সংগ্রহ করে তারপর তার কাছে গিয়ে সেই ফর্মুলা বলে দেয়। অদৃশ্য হবার ওষুধের উপকরণগুলো ম্যাকাওটির কাছ থেকে জেনে নিয়ে তারপর তাই দিয়ে 10 ঘন্টা অদৃশ্য থাকবার মতো একটা মিক্সচার তৈরি করে সেটা পান করে তরফদার নিজেকে অদৃশ্য করে ফেলে। সেই সময় ম্যাকাওটি তরফদারের হাবভাব লক্ষ্য করে বুঝতে পারে যে এবার তিনি তার পোষা পাখিটিকে হত্যা করার ফন্দি করেছেন, কারণ তার হয়তো ভয় করেছে যে পাখিটি ভবিষ্যতে কোনো বৈজ্ঞানিকের কাছে ফর্মুলাটি ফাঁস করে দিতে পারে। অদৃশ্য তরফদারের আলমারি খুলে যখন তার ভেতর থেকে বন্দুক এবং টোটা বেরিয়ে আসে, সেই সময় ম্যাকাওটি আত্মরক্ষার জন্য আর কোনো উপায় না পেয়ে ঠোঁটের এক কামড়ে ওষুধের বোতলটি খুলে ঢকঢক করে খানিকটা ওষুধ গিলে অদৃশ্য হয়ে যায়। তরফদার এদিক ওদিক গুলি চালিয়ে ঘরের দেয়াল ক্ষতবিক্ষত করা ছাড়া আর কিছুই করতে পারেনি। তারপর সে অদৃশ্য অবস্থাতেই গাড়ি চালিয়ে তরফদার হাজারিবাগ থেকে গিরিডি চলে এসেছে। গাড়ির পিছনের সিটেই যে ম্যাকাওটি বসেছিল তিনি টের পাননি। গিরিডি পৌঁছে গাড়িটিকে একটু দূরে রেখে দিয়ে শেষ রাত্রির থেকে আমার বাড়ির কাছেই একটি ঝোপের আড়ালে ওত পেতে বসে থাকে। আমি আর প্রহ্লাদ বাড়ি থেকে বেরিয়ে গেলে ডাকাতির তোড়জোড়। আমি জিজ্ঞেস করলাম, ডাকাতির সময় তুমি কোথায় ছিলে? বাইরে, বাইরে, তোমার কাছে। তারপর? ও বেরোলেই ধরলাম, চোর, চোর, জোর চোর, জোর চোর। আর আমি, ভালো, ভালো, এখানেই থাকবো। বেশ তো, থাকো না। আর কোনো বৈজ্ঞানিকের সাথে দোস্তি নেই তো? আমার ফর্মুলা অন্যের কাছে পৌঁছাবে না তো? ম্যাকাও আবার সেইভাবে অট্টহাস্য করল। জিজ্ঞেস করলাম, ওষুধ কটায় খেয়েছো?
রাত 10টায়। বটে, এখন তো 8টা বাজে, 10 ঘন্টা তো হয়ে এলো। তা তো বটেই। হ্যাঁ 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 হ্যাঁ। সেই হাসির সঙ্গে সঙ্গেই দেখলাম আমার ঘরটা আস্তে আস্তে আলো হয়ে উঠল। সূর্যের আলো নয়, ম্যাকাওয়ের বহু বিচিত্র পালকের চোখ ঝলসানো রঙের আলোয় আমার লাইব্রেরির চেহারাটা ফিরে এলো। আমি আমার খাতাগুলো ঝাড়তে ঝাড়তে চেয়ার থেকে উঠে পড়ে ম্যাকাওয়ের মাথায় হাত বুলিয়ে বললাম, থ্যাংক ইউ। ম্যাকাও বলল, গ্রাসিয়া গ্রাসিয়া। শেষ হলো প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক বাটনে ক্লিক করবেন। খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি।